অনেক বছর আগেকার কথা। বাংলার একটি অজ পল্লীগ্রাম, নাম বকুলপুর। গ্রামটির চারদিকে ছিল ধানের ক্ষেত, পুকুর ভর্তি মাছ আর একটা সুন্দর শান্ত মনোরম পরিবেশ। রাত্রে আলোর একমাত্র উপায় কেরোসিনের বাতি। গ্রামটি ছিল শহর থেকে অনেক দূরে, পাশের গ্রামগুলো কাছে নয়। যাতায়াতের উপায় একটা ঠংঠঙে বাস, যেটা দাঁড়াতো গ্রাম থেকে অনেক দূরে। তাই গ্রামের লোকেরা ব্যবহার করত গরুর গাড়ির। গ্রামের সীমানা পেরিয়ে ছিল এক বাঁশ বন। পাশের গ্রাম গোপালপুর। বাঁশ বন হয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছানো যেত ওখানে, কিন্তু তাও ওই রাস্তায় যেতে চাইতো না কেউ। বকুলপুর গ্রামে বাস করত আলোক। তার বয়স্ক মা, স্ত্রী আর ছেলের সাথে সে থাকতো গ্রামের এক কোণে, একটা খড়ের ছাদ দেওয়া মাটির ঘরে। ওই বছরেই বৈশাখ মাসে আলোক তার একমাত্র বোনের বিয়ে দিয়েছে, গোপালপুরের হলদর ঘোষের বাড়িতে। হলদর ঘোষেরা বড় লোক, তাদের অনেক নাম ডাক, অনেক বেশি জমি জমা। এত বড় বাড়িতে বোনের বিয়ে দিয়ে আলোক খুবই খুশি ছিল। গ্রামেও তার খাতির বেড়ে গেল কয়েক গুণ। তখন জ্যৈষ্ঠ মাস। গ্রামের আটচালাতে হরিনাম কীর্তন হচ্ছে। কচিকাচারা হ্যারিকেনের আলোতে খেলাধুলা করছে, আর বড়রা সবাই মিলে আটচালাতে হরিনাম শুনছে। তখন রাত ৯টা বাজে। পল্লীগ্রামে রাত ৯টা মানে সব নিঝুম হয়ে পড়ে। বাড়ির দুয়ারে বসে আলোক তার মাকে বলল, মা, আজ তো হরিনাম শেষ হলো। কাল তো খুকির শ্বশুরবাড়িতে জিনিসপত্র দিয়ে আসতে হবে। গ্রামের নিয়ম অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে ৩ দিনের হরিনাম শেষ হলে গ্রামের মেয়েদের শ্বশুরবাড়িতে তাদের বাপের বাড়ি থেকে কিছু উপহার দিতে হয়। আলোকের বোনের তো শ্বশুরবাড়িতে এই প্রথম বছর। তারপর তার শ্বশুর হলধর ঘোষের মতো নামি দামি লোক, যেমন তেমন কিছু দিলে চলবে কেন? ভালো কিছু দিতে হবে। আলোকের মা বলল, হ্যাঁ বাবা, কাল সকালে পুকুর থেকে কয়েকটা বড় কাতলা ধরে নিয়ে আয়। আমি ভীমময়রাকে বলে রেখেছি, ও কাল নাড়ু বানিয়ে রাখবে। তুই মাছ আর নাড়ু নিয়ে কাল দুপুরে দুপুরে বেরিয়ে যাবি, আর রাতের মধ্যে ফিরে আসবি। আলোক মাথা নেড়ে শুতে চলে গেল। কাল ভোর ভোর উঠে জাল ফেলতে হবে পুকুরে। বাইরে একটা প্যাঁচা ডেকে উঠল। ভোর হতেই আলোক বেরিয়ে পড়ল মাছ ধরার জাল নিয়ে। তখনও চারিদিকে অন্ধকার, কিছু ঠিক করে দেখা যাচ্ছে না। আলোক হাতে হ্যারিকেন বাতি নিয়ে পৌঁছে গেল পুকুর পাড়ে। তারপর জালটাকে বাগিয়ে ছুঁড়ে দিল জলের ওপর। ঝিঁঝি পোকার শব্দ আর পুকুরের জলের আওয়াজ মিলে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। এখনো চারিদিকে জোনাকিরা আলোর খেলায় মত্ত ছিল। পুকুর পাড়ের গাছের ওপর থেকে বাদুড়গুলো চেঁচিয়ে উঠল। বিকেলে যখন আলোক বাড়ি ফিরল, তখন সবাই খুব চিন্তায়। আলোকের মা বসে আছেন এক কোণে। কেরোসিনের বাতির হালকা আলোতে তার মুখে চিন্তার ছাপ। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, এত দেরি কেন হলো বাপ? ভোর থেকে বিকেল করে দিলি। আলোক উত্তর দিল, কি করব মা, একটাও ভালো মাছ পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে 3টে বড় কাতলা আর কয়েকটা শোল মাছ পেয়েছি। খুকির বাড়িতে যাব, যেমন তেমন তো কিছু দেওয়া চলে না। আলোকের মা বলল, কিন্তু এখন তো আর যেতে পারবি না, রাত হয়ে গেছে। আর গোপালপুর যেতে হলে তো ওই পাশের জঙ্গলটা পেরোতে হবে। আলোক বলল, তো কি হয়েছে? আমি ওই কুসংস্কার মানি না মা, আমাকে আজকেই যেতে হবে। আলোকের মা কেঁপে উঠল। না বাবা, ওরকম বলতে নেই। ওই জায়গাটা ভালো নয়, মাছ নিয়ে ওই জায়গাটি পেরোনো যায় না। শতবার মায়ের বারণ আর স্ত্রীর কান্নাকাটি সত্ত্বেও আলোক মানল না। সে বেরিয়ে পড়ল মাছের থলি আর নাড়ুর হাঁড়ি নিয়ে, তার গরুর গাড়ি করে।
চাঁদের আলোয় রাস্তাটা উজ্জ্বল হয়েছিল, আর কানে বাজছিল ঝিঁঝি পোকার ডাক। গরু দুটো মূর্ছিতভাবে আস্তে আস্তে টেনে নিয়ে চলল গরুর গাড়িটাকে। ক্ষেতের মাঝে এবড়ো খেবড়ো রাস্তা, চারিদিকে খেজুর আর তাল গাছ। পূর্ণিমার চাঁদের নিচে যেন রাস্তাঘাট সব রূপলি আলোয় ঝিলমিল করছে। তাল গাছের তলা দিয়ে গাড়িটা চলেছে। দূরে কোথাও শিয়াল ডেকে উঠল। এতক্ষণ ঠিকই ছিল, গরুর গাড়িটা মন্দ গতিতে চলছিল, কিন্তু বাঁশ বাগানের সীমানায় পৌঁছতেই আলোকের শরীরটা কিরকম যেন শিউরে উঠল। ঝড় উঠেছে। ঝিঁঝি পোকার শব্দের সাথে হঠাৎ যোগ হয়েছে ঝড়ের আওয়াজ, বাঁশবনের সাঁই সাঁই শব্দ, আর দূর থেকে প্যাঁচার অনবরত ডাক। আলোক কেঁপে উঠল। হঠাৎ ঝড় এলো কোত্থেকে? আর প্যাঁচা তো এইভাবে ডাকে না। আলোক দ্রুত গাড়ির রাশ টেনে ছুটিয়ে দেয় গরুগুলোকে। বাঁশবনে ঢোকার পর এক অদ্ভুত শীতলতা কাঁপিয়ে দিল আলোক, যেন শীত নেমে এসেছে। হঠাৎ আলোকে চোখ গেল বাঁশবনের গভীরে। সে দেখতে পেল গাছের ওপর দুটো জ্বলন্ত চোখ। থমকে গেল আলোক। ওই শীতের মধ্যেও ঘামতে শুরু করলো সে। আতঙ্ক ছড়িয়ে পড়ল তার পুরো শরীরে। হঠাৎ একটা শব্দ, আর ওই দুটো চোখ একসাথে উড়ে চলে গেল। আলোক বুঝতে পারল ওটা একটা প্যাঁচা। তার দেহে যেন প্রাণ ফিরে এলো। কিন্তু তখনই আলোকের মনে হলো সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে, যেন কেউ কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আলোক চারিদিকে তাকালো, কই কেউ তো নেই। ঝিঁঝি পোকার ডাক কিরকম যেন উগ্র হয়ে উঠেছে। আর সহ্য করতে পারছিল না আলোক। তাড়াতাড়ি গরুগুলোকে হাঁকিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। বাঁশবন পেরিয়ে আলোকের অস্বস্তি একটু কমল। শীতটা অনেকটা কেটে গেছে। ঝিঁঝি পোকার শব্দ আবার মৃদু হয়ে পড়েছে। আলোক পিছনে ফিরে দেখে জোনাকির আলোয় বাঁশবনটা কেমন যেন থমথম করছে। গোপালপুর গ্রামের সীমানায় ঢুকে আলোকের মনের অস্বস্তিটা কমে গেল। যখন সে বোনের বাড়ি পৌঁছল তখন রাত 11টা বাজে। সারা গ্রাম নিঝুম অন্ধকারে নিমগ্ন। বোনের শ্বশুরমশাই হলধর ঘোষ আলোককে দেখে খুশি হয়ে বললেন, বাবা, তোমার আশাতে আমরা খুব খুশি হয়েছি, কিন্তু এত রাতে তুমি এলে কি করে? আলোক হেসে বলল, ওই বাঁশবন হয়েই এলাম মেসেমশাই। কিছু মাছ আর মিষ্টি নিয়ে এলাম আপনাদের জন্য। আলোকের কথা শুনে যেন হিম শীতল জল বয়ে গেল হলধর ঘোষের শির দাঁড়া দিয়ে। কি বলছো বাবা? তিনি বললেন, তুমি মাছ নিয়ে রাতে বাঁশবনে ঢুকেছিলে? ওখানে তো সকালেও লোকে যেতে ভয় পায়। আলোকের কথা শুনে তার বোনও কেঁদে ফেলল। বাঁশবনের ভেতর আলোকও তীব্র অস্বস্তি বোধ করছিল, কিন্তু সেটাও চেপে গেল। হেসে বলল, আমি তো ঠিকই আছি মেসেমশাই, কিন্তু মাছগুলোকে ধুয়ে কেটে রাখতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। বলেই আলোক মাছের থলিটাকে উল্টে দিল মাটির ওপর। মাছের থলিটা অনেকক্ষণ ধরেই বড্ড হালকা লাগছিল আলোকের। সারা দিন ধরে সে প্রকাণ্ড 3টে কাতলা মাছ ধরেছিল। শোল মাছগুলো বেশ বড়, কিন্তু মাটি যেন মাছগুলোর ভার টেরও পেল না। অবাক হয়ে যখন আলোক মাছগুলোকে হাতে তুলল, সবাই ভয়ে থমকে গেল। মাছ কোথায়? এ তো শুধু মাছের বাইরের ছাল। তাজা মাছগুলো একেবারে খালি, কোনো মাংসই নেই। শুধু বাইরের ছালটাই আস্ত পড়ে আছে, যেন কেউ মাছ না কেটেই ভেতরে সব মাংস খেয়ে নিয়েছে। আলোকের বোনের শাশুড়ি ভয়ে অজ্ঞান হয়ে পড়লেন। বাকিদেরও মুখ সাদা। আর আলোকের বুঝতে বাকি রইল না সে খুব বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছে।
গ্রামের সব কথা কিন্তু কুসংস্কার নয়।